সময়ে আমরা সবাই গৃহবন্দী হয়ে পড়েছিলাম। আমাদের শিক্ষা ব্যবস্থা, অফিস এই সবকিছু টেকনোলজির উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। বাসায় থাকতে থাকতে আমাদের মধ্যে অলসতা প্রবণতাও বেড়েই চলেছে। আবার গৃহবন্দী থাকাকালীন আমরা প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খেয়েছি, যার ফলে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ডিজিজ সৃষ্টি হয়েছে। এইসব ডিজিজের মধ্যে অন্যতম একটি হলো ফ্যাটি লিভার ডিজিজ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বক্তব্য দেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি ইউআইটিএস ফার্মেসি ডিপার্টমেন্টের লেকচারার এস এম তাফসিরুল আলম তপু স্যারকে। স্যার, আপনি আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যটি উপস্থাপন করুন। ধন্যবাদ জিনিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং ফার্মেসি ক্লাবের সবাইকে ধন্যবাদ যারা এই একটা আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি এবং আশা করি এটা ভবিষ্যতে চলমান থাকবে। আমাদের একাডেমিক পড়াশোনার বাইরে আমরা এই যে থার্সডে নাইটকে বেছে নিয়েছি একটা 30 থেকে 40 মিনিটের একটা সময়। এই সময়টা আসলে পড়াশোনার জন্য না, অ্যাকচুয়ালি আমাদের নিজেদের জীবনের জন্য, জানার জন্য। আজকে হয়তো আমরা একটা ডিজিজ নিয়ে আলাপ করব, নেক্সট আরেকদিন হয়তো আমরা ক্যারিয়ার ওরিয়েন্টেড কোনো ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে আলোচনা করব। এইভাবে প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন জিনিস নিজেদের মধ্যে অ্যাড করে আমাদের একটা ডেভেলপমেন্টের সুযোগ আছে, ঠিক আছে, যেটা আমাদের অন্যান্য আমাদের সমকক্ষদের চেয়ে একটু আগিয়ে রাখবে আমাদেরকে। তো সেজন্য আমাদের এই প্রচেষ্টা। তো আশা করছি এই অনুষ্ঠানটি খুব ভালো কাটবে। আজকে যেহেতু এটা প্রথম পর্ব, আজকে আমরা একটা ডিজিজ নিয়ে জানব, ঠিক আছে। তো সেই ডিজিজের প্রেজেন্টেশনে আমি চলে যাচ্ছি। আশা করা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তো আমি আলোচনায় যাবার আগে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আমরা অ্যাজ এ ফার্মাসিস্ট আমরা ওষুধ নিয়ে কাজ করি, ঠিক আছে। ওষুধ নিয়ে কাজ করতে গেলে আমাদের ডিজিজ সম্পর্কেও জানতে হয়, ডিজিজ রিলেটেড ইস্যু নিয়ে কাজ করতে হয়। আজকের যে ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব, আমি শুরু করি। আমাদের আজকের টপিকস নির্ধারণ করা হয়েছে ফ্যাটি লিভার ডিজিজ 21st সেঞ্চুরি এপিডেমিক। এটা টাইটেল দেওয়ার মূলত কারণ হচ্ছে আমি এখন যে ডিজিজটা নিয়ে আলোচনা করব খুবই ছোট্ট আলোচনা, একদম স্বল্প সময়ের আলোচনা, এবং এই আলোচনার মাঝে যদি কারো কোনো প্রশ্ন থাকে অনুগ্রহপূর্বক একটু যদি লিখে রাখেন, প্রেজেন্টেশন শেষ হলে আমরা প্রশ্ন উত্তর পর্বেও যাব। তো ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়েছে এটা 21st সেঞ্চুরি হেলথ এপিডেমিক। কারণ হচ্ছে এটা এমন ভাবে ছড়িয়ে গেছে, এটা যে এপিডেমিক লেভেলে চলে গেছে আমরা হয়তো অনেকেই বুঝতেও পারছি, ঠিক আছে। আমরা যখন প্রেজেন্টেশনটা আরো আগাবো তখন দেখবো যে এটা প্রিভ্যালেন্স বা মানুষ এই রোগ দ্বারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমাদের দেখা যাচ্ছে দৃষ্টিগোচর হচ্ছে না এখন, কিন্তু এটা এখন ম্যাটার অফ কনসার্ন ফর অল অফ আস। বিশেষ করে আমরা যারা এখনো 20s 30s এ আছি, কিছু কাল আগেও হয়তো তাদের জন্য এই ফ্যাটি লিভার ডিজিজটা অতটা চিন্তার কারণ ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা রিগার্ডলেস এজ মোটামুটি আমরা সবাই এ দ্বারা এফেক্টেড। আমরা শুরু করি। সেটা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার ডিজিজটা কি? ফ্যাটি লিভার ডিজিজ অ্যাকচুয়ালি ডিপোজিশন অফ ফ্যাট ইন দ্য লিভার। আমাদের লিভারে ফ্যাটের ডিপোজিশন। তো আমরা জানি আমাদের লিভার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ অর্গান আমাদের বেঁচে থাকার জন্য। লিভার সাধারণত 5 ধরনের কাজ করে থাকে, যদি আমি মোটা দাগে বলি 5 ধরনের কাজ করে থাকে। তার মধ্যে প্রথমত তারা লিভারের প্রধানত কাজ হচ্ছে এক্সক্রিয়েশন করা বা বায়োট্রান্সফরমেশন করা সার্টেন কিছু ড্রাগসের। আমাদের ড্রাগস বডিতে কাজ করে বডি থেকে বের হয়ে যাবে, তো সেই ট্রান্সফরমেশনটা করে থাকে হচ্ছে লিভার।
এছাড়া আমাদের বডির ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোটিন মেটাবলিজমে অংশ নিয়ে থাকে লিভার। এছাড়া লিভারে কিছু পরিমাণ গ্লুকোজ স্টোরেজ আকারে থাকে। এছাড়া লিভার বাইল প্রোডাকশন করে এবং কিছু কিছু পরিমাণ প্রোটিন সাচ এজ অ্যালবুমিন, আমাদের একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেই অ্যালবুমিনটাকেও লিভার উৎপাদন করে থাকে। তো সেই লিভারে যখন ফ্যাট সেল জমা হয় তখন লিভার তার ফাংশনটা নিশ্চয়ই ঠিকভাবে করতে পারে না, এবং এই ফ্যাট জমার কারণে যেটা হয়, দিস আর দ্য মোস্ট কমন কজ অফ সিরোসিস, লিভার ফেলিয়ার এবং লিভার ক্যান্সার। এই ফ্যাটি লিভার ডিজিজের ফলে এই ফেনোমেনা গুলো হচ্ছে, লিভার সিরোসিস হচ্ছে, লিভার ফেলিয়ার হচ্ছে, লিভার ক্যান্সার হচ্ছে। তাহলে এই ফ্যাটি লিভার ডিজিজকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং অ্যালকোহল রিলেটেড ফ্যাটি লিভার ডিজিজ। এখানে একটা কথা থেকে বোঝা যাচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। সাধারণত আমরা মুসলিম কান্ট্রি প্লাস বাংলাদেশে এতটা অ্যালকোহলিক পিপলের সংখ্যা কম, তারপরেও দেখা যাবে ফ্যাটি লিভারের পরিমাণ বেশি বা ফ্যাটি লিভার ডিজিজ আক্রান্ত রোগীর পরিমাণ বেশি। এরা সাধারণত এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আক্রান্ত, যেটা ন্যাফেল বলা হচ্ছে। এছাড়া অ্যালকোহল, আমরা জানি আমাদের অ্যালকোহল যে লিভারের উপর প্রচন্ড প্রতিক্রিয়া করে থাকে এবং যার ফলে লিভারে ফ্যাট টিস্যু জমা হতে পারে, এর ফলেও ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। তবে মোস্ট কমন কেসে সাধারণত নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়ে থাকে। এবং এই ফ্যাটি লিভার ডিজিজ হলে ডিজিজ প্রেজেন্টেশনটা অনেকটা এই সময় এমন হয় যে অ্যাসিম্পটোমেটিক থাকে, দীর্ঘকাল কোনো সিমটম প্রকাশ পায় না। দীর্ঘকাল একজন ফ্যাটি লিভার ডিজিজের লোকের বা মানুষের কোনো লক্ষণ প্রকাশ পায় না, অ্যাসিম্পটোমেটিক থাকে। কিন্তু দেখা যাচ্ছে তার যদি লিভার ফাংশন টেস্ট করা হয় তাহলে সেখানে লিভার এনজাইমের পরিমাণ ইলেভেটেড অবস্থায় থাকে বা বাড়তির দিকে থাকে, এএলটি, এএসটি এগুলো। এছাড়া লিভার ফেলিয়ার, সিরোসিস, হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে এই ফ্যাটি লিভার থেকে ধীরে ধীরে। আমরা এই ডিজিজ প্রোগ্রেশনটা যদি আরেকটু ভালো করে দেখি, সেটা হচ্ছে একটি নর্মাল লিভার সাধারণত আমাদের আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখবো যে আমরা কিভাবে খাদ্যাভ্যাসের মাধ্যমে বা আমাদের অ্যাক্টিভিটির মাধ্যমে লিভারটাকে ভালো রাখা যায়। তো একটি নর্মাল লিভার যদি কখনো সেখানে ফ্যাট জমা হতে থাকে, ফ্যাট ডিপোজিশন হতে থাকে, আমরা যেটাকে ফ্যাটি লিভার বলছি, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলছি, মেডিকেল বা ডক্টররা এটাকে সাধারণত স্টিয়াটোসিস বা হেপাটিক স্টিয়াটোসিস বলা হয়, বা নন অ্যালকোহলিক হেপাটোস্টিয়াটোসিস। এই নন অ্যালকোহলিক স্টিয়াটোসিস বা ফ্যাটি লিভারের পরিমাণ ওয়ার্ল্ড ওয়াইড অ্যারাউন্ড 20 to 40% পপুলেশনেরই হয়ে থাকে। তার মানে টোটাল পপুলেশনের 20 to 40% লোকের এই স্টিয়াটোসিস বা ফ্যাটি লিভার ডিজিজ দেখা যেতে পারে। এখন এই স্টিয়াটোসিস হওয়ার নিশ্চয়ই কিছু কারণ আছে, প্রিডিসপোজড কিছু কারণ আছে, সেগুলো আমরা পরবর্তীতে আবার দেখব। তো সেই কারণগুলো যদি আমি এলিমিনেট না করি বা সেগুলো যদি চলতেই থাকে, কারণ এই স্টিয়াটোসিসেও হয়তো আমি খুব একটা সাইন অ্যান্ড সিমটম পাবো, এটা যদি চলতে থাকে তাহলে দেখা যায় প্রায় 6 থেকে 13% লোকের সেটা আবার হয়ে যেতে পারে ন্যাশ। এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম, ন্যাশ বা হেপাটাইটিস। এটাকে বলে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস এই স্টিয়াটোসিসের পরের ধাপ, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। এবং এটা এই যে 40% বা 20 থেকে 40% লোকের মধ্যে 6 থেকে 13% লোকের মধ্যে এই ন্যাশটা খুবই প্রিভ্যালেন্ট বা ন্যাশের দিকে যেতে পারে। এবং এই ন্যাশটা যদি দীর্ঘদিন ধরে পারসিস্ট করতে থাকে, তারপর দেখা যায় তারপরের স্টেপে চলে যায়, সেটা হচ্ছে সিরোসিস। 10 থেকে 29% লোক যাদের ন্যাশ আছে তাদের মধ্যে দেখা যাচ্ছে উইদিন 10 ইয়ার্স এর মধ্যে সেটা সিরোসিসের পর্যায়ে পড়ে যায়, এবং সিরোসিস থেকে পরবর্তীতে ডেভেলপ করে হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা বা যেটাকে লিভার ক্যান্সার আমরা বলে থাকি। তাহলে এই হচ্ছে মোটামুটি ডিজিজ প্রোগ্রেশন। এখানে আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো,
অনেকে হয়তো এই জিনিসটা একটু ভয় পেয়ে যেতে পারে। সেটা হচ্ছে অনেক সময় এই যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা ন্যাফেল যেটা, সেটা দীর্ঘদিন ধরে মানে কোনো ক্ষতিকার মানে কোনো এই সিরোসিস বা ফিব্রোসিসের দিকে না গিয়ে বা হেপাটোসেলুলার কার্সিনোমার দিকে না গিয়ে ওই একই অবস্থায় দীর্ঘদিন থেকে যেতে পারে। অনলি কিছু পোর্শন সেটা চলে যেতে পারে ন্যাশের দিকে, এবং ন্যাশের দিকে গেলেই ধারণা করা হয় সেখান থেকে ফিব্রোসিস, সিরোসিস এবং হেপাটোসেলুলার কার্সিনোমার দিকে চলে যাবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যেই কারণে এই ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে বা যে কারণটা আমরা যদি আইডেন্টিফাই করি, বা যে কারণে ন্যাশে প্রোগ্রেস করেছে বা সিরোসিসে প্রোগ্রেস করেছে, তো এদেরকে রিভার্স করা সম্ভব। সাধারণত সিরোসিসের আগে ন্যাশের অবস্থায়, ন্যাশ যদি স্টেজ 2 তে থাকে, তখন এটাকে রিভার্স করা সম্ভব, বা আমরা আমাদের কিছু ডায়েট বা এক্সারসাইজ এর মাধ্যমে এই যে লিভারের যে ক্ষতি হচ্ছে বা লিভারের যে স্কারিং হচ্ছে সেগুলোকে রিভার্স করতে পারে। এখানে আমি একটা কথা নতুন বললাম, সেটা হচ্ছে স্কারিং। স্কারিং বলতে সাধারণত আমাদের হাত পা কেটে গেলে দেখা যায় যে যখন কাটাটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, তখন সেখানে কিছু ডেড সেল উৎপন্ন হয়ে যায়, তাই না? যেগুলো আমরা দেখা যাচ্ছে নখ দিয়ে কুচিয়ে কুচিয়ে বের করে ফেলি বা তুলে ফেলি। দিস ইজ দ্য স্কার টিস্যু। হেপাটোসাইটেও লিভার তার নিজেকে নিজে হিল করতে চায়, হিল করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে কিছু স্কার তৈরি হয়ে যাচ্ছে। সো যদি আমরা কজগুলোকে দূর করতে পারি, তাহলে এই অবস্থাগুলোকে রিভার্স করা বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা অনেকটাই সম্ভব হয়। যদি প্রিভ্যালেন্স দেখি, এটা বাংলাদেশের একটা স্টাডিতে প্রিভ্যালেন্স দেখানো হয়েছে, সেটা হচ্ছে অ্যারাউন্ড 33.86%। তার মানে 1/3 লোক প্রতি 3 জনে একজন লোকের এই ফ্যাটি লিভার ডিজিজ থাকার প্রবণতা রয়েছে। এবং তার মানে এই ফ্যাটি লিভার ডিজিজ খুবই প্রিভ্যালেন্ট, কিন্তু দেখা যাচ্ছে সাইলেন্টলি রয়ে গেছে। এবং এই প্রিভ্যালেন্সের কারণ কি, বা এত পরিমাণে বাংলাদেশে হওয়ার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার কারণ হিসেবে সাধারণত কয়েকটি জিনিসকে তারা এখানে হাইলাইট করেছে। সেটা হচ্ছে ইনক্রিজিং এজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, ইলেভেটেড বডি মাস ইন্ডেক্স যেটা বিএমআই, ম্যারিড ইন্ডিভিজুয়ালস। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস যে সেখানে ম্যারিড ইন্ডিভিজুয়ালস এর মধ্যে দেখা গেছে যে ন্যাফেল্ড বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের পরিমাণটা বেশি। এছাড়া রুরাল ওয়েমেনদের দেখা যাচ্ছে ফ্যাটি লিভার ডিজিজের পরিমাণটা বেশি। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সাধারণত এই ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে মহিলাদের প্রেভালেন্সটা সবচেয়ে বেশি। মহিলাদের ফ্যাটি লিভারে আক্রান্ত থাকার পরিমাণটা বেশি, যদিও সেটার কোনো কোরিলেশন এখনো ঠিকভাবে জানা যায়নি। তবে সাধারণত ধারণা করা হয় হরমোনাল চেঞ্জের কারণে, মহিলাদের হরমোনাল চেঞ্জের কারণেও হয়তো অনেক সময় এই ফ্যাটি লিভার ডিজিজের প্রিভ্যালেন্সটা বেশি থাকতে পারে। রিস্ক ফ্যাক্টর, আমাদের এই যে ফ্যাটি লিভার ডিজিজের কি কি রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেগুলো যদি আমি একটু দেখি, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আমরা জানি টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস, এবং যে কারণে এই ধরনের ডায়াবেটিক্সের ফলে আমাদের বডির ক্যালোরি ঠিকভাবে ইউটিলাইজ হতে পারছে না, এবং দেখা যাচ্ছে সেগুলো আমাদের লিভারে জমা হয়ে যাচ্ছে। এজ এ রেজাল্ট লিভারে ফ্যাট সেল ডিপোজিশন হচ্ছে। এছাড়া ডিসলিপিডিমিয়া, লিপিড প্রোফাইল যদি ঠিক না থাকে, তবে দেখা যাচ্ছে যে সাধারণত ট্রাইগ্লিসারাইডটাই লিভারে বেশি জমা হয়। তো এখন প্রশ্ন আসতে পারে, ডিসলিপিডিমিয়া নিয়ে আমাদের অবশ্যই একটা মিথ আছে যে ডিসলিপিডিমিয়া বা লিপিড প্রোফাইল সাধারণত বয়স্কদের খারাপ হয় বা বয়স্কদের ক্ষেত্রে প্রবলেমেটিক হয়, কিন্তু এখন বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে যে অনেক ইয়াঙ্গারদেরও ডিসলিপিডিমিয়া দেখা যাচ্ছে বা লিপিড প্রোফাইল ঠিক থাকছে না। আমাদের বডিতে 3 ধরনের লিপিড আছে, তার মধ্যে আমরা 2 ধরনের লিপিড, এক ধরনের লিপিডকে বলি গুড কোলেস্টেরল বা গুড লিপিড, আর একটাকে বলি ব্যাড লিপিড, দ্যাট ইজ এইচডিএল,
হাই ডেনসিটি লিপোপ্রোটিন, সেটাকে আমরা বলছি গুড লিপোপ্রোটিন। আর এলডিএল এটাকে বলছি ব্যাড লিপিড। এছাড়া আছে ট্রাইগ্লিসারাইড। তো বডিতে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ যখন খুব বেশি বেড়ে যায় তখন দেখা যায় যে লিভার সেলে ফ্যাট ডিপোজিশন হচ্ছে। এছাড়া আমি একটা লাল করে রেখেছি, সেটা হচ্ছে ওবেসিটি অর ওভারওয়েট। এটা বর্তমানে বাংলাদেশে খুবই প্রেভেলেন্ট এবং আমাদের খাদ্যাভ্যাসই এর জন্য মোটামুটি দায়ী। খাদ্যাভ্যাস এছাড়া আমাদের পরিশ্রম করার যে ইচ্ছা বা পরিশ্রম করার প্রবণতা, সেটার কারণে দেখা যাচ্ছে আমরা ওভারওয়েট হয়ে যাচ্ছি, অবেস হয়ে যাচ্ছি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সাধারণত বাচ্চাদের যারা শিশু শ্রেণীর যারা, তাদের থেকে অ্যাডোলেসেন্ট বা কৈশোরে আসার আগ পর্যন্ত বা কৈশোর শিশু কিশোরদের সাধারণত ফ্যাটি লিভার ডিজিজ খুব একটা দেখা যায়, কিন্তু কিছু পরিমাণ দেখা যায়, প্রায় তার 10%-এর মতো। এর প্রধান কারণ হচ্ছে ওবেসিটি বা ওভারওয়েট। কিছু কিছু ওভারওয়েট বাচ্চাদেরও দেখা যায় ফ্যাটি লিভার ডিজিজ। এক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটি হচ্ছে, একজন সাধারণ মানুষ যদি 40 বছর বয়সে ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত বা ফ্যাটি লিভার ডিজিজে থাকেন, তবে তার ডিজিজ প্রোগ্রেশন করে কার্সিনোমায় যেতে একটা নির্দিষ্ট সময় পর পর সেটা একটা স্টেজ পার করবে। বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক সেইভাবে স্টেজ পার করতে করতে দেখা যাবে তার লাইফ এক্সপেক্টেন্সিটা কমে যাচ্ছে, যদি তার যেই রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেগুলো যদি ওভারকাম না করা হয় বা রিভার্স না করা হয়। এছাড়া আরেকটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে অ্যালকোহল ইনটেক। মোর অ্যালকোহল মোর লিভার ড্যামেজ। সো এর ফলে দেখা যায় অ্যালকোহল ইনটেকের ফলেও ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। আমাদের মানুষের দৈহিক গঠনের উপর ভিত্তি করেও এই ধারণাটা পাওয়া যায় বা এই রিস্ক ফ্যাক্টর সম্পর্কে ধারণা পাওয়া যায় যে লোকটি হাইপারলিপিডেমিক বা ফ্যাটি লিভার ডিজিজ দ্বারা আক্রান্ত হতে পারে। সো সেই বডি শেপটা কিরকম আমি যদি একটু বলি, সেটা হচ্ছে, আমরা সাধারণত আপেল চিনি আর পিয়ার্স সেটা আমরা চিনি। কারো বডির শেপ যদি আপেল লাইক হয় তাহলে ধরে নেওয়া যায় যে তার ফ্যাটি লিভার ডিজিজ বা লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনাটা বেশি বা লিভার ডিজিজ কোএক্সিস্ট করছে। আপেল শেপ বলতে বোঝা যাচ্ছে আমাদের বডির উপরের অংশ সাচ এস চেস্ট বা আপার পার্ট অফ সাচ এস রিস্ট থেকে উপরে যে পোর্শন, সেই পোর্শনটা ইজ মাচ মোর ওয়াইডার অর কিছুটা ফোলা টাইপের, তাহলে সেই অংশটাকে বলছি আমরা অ্যাপেল লাইক বডি শেপ। আর পিয়ার লাইক বডি শেপ হচ্ছে বিলো দ্য রিস্ট, আমাদের কোমরের নিচ থেকে নিয়ে যদি দেখা যায় যে আমরা অনেক ওভারওয়েট বা আমরা সেই জায়গায় খুব অবেস, সো সেই ধরনের লোকের সাধারণত বা সেই ধরনের মানুষের সাধারণত ধারণা করা হয় তাদের আদার কোনো মেটাবলিক ডিজিজ সাচ এস ডায়াবেটিস থাকতে পারে, আর ডায়াবেটিক্স এই ধরনের ডিজিজ থাকতে পারে। তাহলে এই জিনিসটা আমরা একটু ভালো করে জেনে নিব, সেটা হচ্ছে পিয়ার শেপ এবং অ্যাপেল শেপ বডি ওয়েটের উপর ডিপেন্ড করে আমরা মোটামুটি ধারণা পেতে পারি। সিমটমস, হোয়াট আর দ্য সিমটমস অফ ফ্যাটি লিভার ডিজিজ? সাধারণত প্রধান সিমটম যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ফ্যাটিক। তারা অবসাদগ্রস্ততায় ভোগে, অবসন্নতায় ভোগে, বিষণ্ণতায় ভোগে। এই ফ্যাটিক হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। সো এই জন্যই বলা হয় যে এই ফ্যাটি লিভার ডিজিজটাকে ঠিকভাবে ডায়াগনোসিস না করা বা আমার মাঝে যে ফ্যাটি লিভার ডিজিজ আছে এটা আমি বুঝতে না পারার অন্যতম কারণ হচ্ছে, এটা প্রধান সিমটম হচ্ছে ফ্যাটিকনেস, বাট আমি অন্য there are thousand of reasons that I can be fatigued, ঠিক আছে? এখানে অনেক অন্যান্য রিজন থাকতে পারে যে জন্য আমার ফ্যাটিক ফিল হতে পারে। এই জন্য দেখা যায় অনেকেই এই ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত হয়েও দীর্ঘদিন ধরে বুঝতে পারে না যে তারা ফ্যাটি লিভারে আক্রান্ত। এবং একটি ফ্যাটিক ইম্প্যাক্ট স্কেল আছে, তো দেখা যায় যে যাদের এই ফ্যাটিক ইম্প্যাক্ট স্কেলে দেখা যাচ্ছে ম্যাক্সিমামের স্কোর যখন খুব পুয়ার, তখন তাদের মধ্যে একটা সিমটম খুব বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। অ্যারাউন্ড 44%। এই স্কেলের একটা গবেষণায় দেখা গেছে অ্যারাউন্ড 44% যাদের দেখা গেছে এই স্কেলে পয়েন্টস খুব কম আসছে, তারা দেখা যাচ্ছে ফ্যাটি লিভারে আক্রান্ত। এছাড়া আছে এক্সেসিভ ডে টাইম স্লিপনেস।
এটা হচ্ছে অনেক ওয়ান অফ দ্য সিমটমস যে তার দিনের বেলায় প্রচুর ঘুম পাচ্ছে। তার আগে আমি একটু বলে নিই, এটা আমাদের একটা সাইকোলজি থাকে যে আমরা যখন কোনো ডিজিজ নিয়ে শুনি তখন সেই ডিজিজের সিমটম গুলো দেখে পড়লেই মনে হয় যে এটা তো আমার মধ্যেও আছে। তো এটা সাধারণত সাইকোলজিক্যাল ব্যাপার, এটা সিরিয়াস কোনো কিছু না। দেখা যাচ্ছে এক্সেসিভ ডে টাইম স্লিপনেস, আমার কিছু দু একদিন হয়তো এরকম হতেও পারে, ডে টাইম স্লিপনেস লাগতে পারে, বাট ইন কেস অফ ফ্যাটি লিভার ডিজিজ এটা খুবই কমন। এক্সেসিভ ডে টাইম স্লিপনেস দেখা যায় অ্যারাউন্ড 56% লোকের মধ্যে এই ডে টাইম স্লিপনেস জিনিসটা থাকে। এছাড়া ফ্যাটি লিভার ডিজিজের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম ডিসফাংশন। এর মাঝে আমি তিনটা জিনিসকে উল্লেখ করেছি, সেটা হচ্ছে পোস্টারাল ডিজিনেস, ফল এবং কগনিটিভ ডিসফাংশন। তার মানে হচ্ছে তার ঝিমুনি বা অনেক সময় পড়ে যায়, সাধারণত এটা বয়স্কদের ক্ষেত্রেই দেখা যায়। অ্যারাউন্ড 43% ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত লোকজন বা ন্যাশে আক্রান্ত লোকজন দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে। তো সেজন্য তাদেরকে দেখা যাচ্ছে কোনো একটা ইনস্ট্রুমেন্টের হেল্প নিয়ে হাঁটতে হচ্ছে বা দাঁড়াতে হচ্ছে। এছাড়া কগনিটিভ ডিসফাংশন দেখা যায় ডিউ টু দ্য সাইকোমোটর ফাংশনটা রিডিউসড হয়ে যায়, সেজন্য কিছু কিছু লোকের বা কিছু কিছু রোগীর এই কগনিটিভ ডিসফাংশন দেখা দেয়। এছাড়া ইম্প্যাক্ট আপন দ্য অ্যাবিলিটি টু পারফর্ম অ্যাক্টিভিটিস অফ দ্য ডেইলি লিভিং, এটাও বয়স হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যখন এই লিভার ডিজিজটা দীর্ঘদিন ধরে পারসিস্ট করছে, তো দেখা যাচ্ছে তার যে ডেইলি লিভিং এর যেসব নর্মাল কর্মকাণ্ড আছে, সাচ এজ ড্রেসিং, গোসল করা, তারপরে বাজার করা, দেখা যাচ্ছে অন্য 7% ফ্যাটি লিভার আক্রান্ত লোক তারা বাজার করতে পারছে না। 27% লোক ইকুইপমেন্ট লাগছে হাঁটার জন্য। 10% লোকের সাচ এজ তারা ড্রেসিং এর জন্য অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হচ্ছে। সো দিস আর দ্য ভেরি রেয়ার কমন সিমটমস, যেগুলো সাধারণত আমরা একদম পার্টিকুলারলি আইডেন্টিফাই করতে পারি না। তবে যে কথাটা বললাম, ওই যে বডি শেপটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং ফ্যাটিক হওয়ার ফলেও এই জিনিসটা টেস্ট করে দেখা যেতে পারে। এবং আরেকটা সিগনিফিকেন্ট কথা হচ্ছে, শুধু বয়সের উপর ভিত্তি করে এই রোগকে বিচার করলে হবে না। এই রোগ সাধারণত এখন ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো বয়সের রোগীদের জন্য এটা একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে। এবং যেটা উপস্থাপক জিনিয়া বলল, করোনাকালীন সময়ে আমরা অনেকটা সেডেন্টারি লাইফ লিড করেছি, বাসায় বসে থেকেছি, তো তার ফলে দেখা যাচ্ছে লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়েছে, আমাদের প্রচুর ক্যালোরি ডিপোজিশন হয়েছে, এবং এর ফলে দেখা যাচ্ছে অনেকেই এই জিনিস নিয়ে এখন বর্তমানে ক্লেম করছেন যে তারা ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত, অলদো দে আর নন অ্যালকোহলিক। সো এই জিনিসটা প্রিভ্যালেন্স খুব বেড়ে যাচ্ছে দিন দিন। সাধারণত ডায়াগনোসিস ডক্টরের কাছে গেলে ডক্টররা সাধারণত হেলথ হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ব্লাড টেস্ট, ইমেজিং টেস্ট এবং লিভার বায়োপসির মাধ্যমে এই ডায়াগনোসিস গুলো করে থাকে। হেলথ হিস্ট্রিতে সাধারণত কোথাও কোনো পেইন বা ডিসকমফোর্ট, সাধারণত এই নন অ্যালকোহলিক বা অ্যালকোহলিক লিভার ডিজিজে এই পেইন গুলো সাধারণত, বা ফ্যাটি লিভার ডিজিজের পেইন গুলো সাধারণত আপার চেস্টের দিকে, ডান দিকে হয়ে থাকে, আপার চেস্ট ডান দিকে এই ব্যথাগুলো হয়ে থাকে। অনেক সময় ডক্টররা এই আপার চেস্টের ডান দিকে বা রিপসের নিচে অনেক সময় চাপ দিয়ে ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখে যে লিভারটা এনলার্জ লিভার কিনা, এটাও একটা এক্সামিনেশনের মাধ্যমে দেখা হয়। এছাড়া ব্লাড টেস্টের মাধ্যমে লিভার ফাংশন টেস্ট করা হয়। লিভার ফাংশন টেস্টে এএলটি আর এএসটি এই দুটো এনজাইমের উপস্থিতি দেখা হয় ব্লাড টেস্টে, এর মাধ্যমেও দেখা যায় যে লিভার ফাংশনটা ঠিক আছে কিনা। এছাড়া কিছু কিছু ইমেজিং টেস্ট আছে, সাচ এজ আল্ট্রাসাউন্ড, এছাড়া আছে আল্ট্রাসাউন্ড আছে, এমআরআই আছে, তারপরে ফিব্রোসিস স্ক্যান আছে, ফাইবার স্ক্যান আছে, যেগুলোর মাধ্যমে লিভারের কোথাও কোনো ড্যামেজ আছে কিনা বা কোথাও কোনো ডিপোজিশন আছে কিনা ফ্যাট সেলে, সেটা ডিটারমাইন করা যায়। সাধারণত ফাইবার স্ক্যানের মাধ্যমে স্কার দেখা হয়, লিভারের কোথাও স্কার আছে কিনা। এছাড়া লিভার বায়োপসি, সাধারণত আমরা জানি বায়োপসিটা ক্যান্সারের সাথে রিলেটেড অনেকটা। সো এই লিভার বায়োপসি করা হয়, লিভার থেকে কিছু পরিমাণ সেল এক্সট্রাক্ট করে সেগুলো অ্যানালাইসিস করা হয় এবং সেগুলো দেখা হয় সেখানে কোনো প্রকার
ক্যান্সার ডেভেলপ করেছে কি। সাধারণত এই প্রক্রিয়াতেই ডায়াগনোসিস করা হয়। এখন তাহলে আমরা আসি প্রিভেনশন, কিভাবে প্রিভেনশন করা যেতে পারে। তো প্রথমে আমরা এখানে রিস্ক ফ্যাক্টর গুলো আগে আরেকবার একটু চোখ বুলিয়ে আসি। সেটা হচ্ছে ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, ওভারওয়েট এবং অ্যালকোহল। তো এই রিস্ক ফ্যাক্টর গুলোকে যদি আমি ওভারকাম করতে পারি তাহলে আমি এই ফ্যাটি লিভার থেকে নিস্তার পেতে পারি বা প্রিভেন্ট করতে পারি। সো আমাকে প্রথমত যেটা করতে হবে, ইট হেলদি ফুড। আমাদের ফুড হ্যাবিটটা হেলদি হতে হবে। সাচেস আমাদের সাধারণত দৈনন্দিন ফুডে ভেজিটেবল, ফ্রুট, ফাইবার এগুলো অ্যাড করতে হবে। আর ডিলিট করতে হবে হচ্ছে রিফাইন্ড হুইট বা যেটাকে বলি রিফাইন্ড সুগার। সুগারকে সাধারণত বলা হয় হচ্ছে সরি সুগারকে বলা হয় সাধারণত হোয়াইট পয়জন। বর্তমান বিশ্বে এটা একটা হিউজ হিউজ টপ অফ দ্য টাউন, দ্যাট হোয়াইট পয়জন। দেখা যাচ্ছে আমাদের মেটাবলিক রোগগুলোর জন্য প্রধানত দায়ী হচ্ছে এই ধরনের সুগার। আজকে আমরা একটা জায়গায় দেখলাম সুগার নিয়ে কিছু প্রচারণামূলক কথা, এবং এটাও সত্যি যে আমরা প্রচুর পরিমাণে সুগার ইনটেক করছি। যেরকম আমরা একটা ড্রিঙ্কস এর মাধ্যমে প্রচুর পরিমাণে সুগার একসাথে নিয়ে নিচ্ছি। এতে হচ্ছে কি, এতে আমি খুব অল্প পরিমাণ জায়গায় খুব বেশি পরিমাণ সুগার নিয়ে নিচ্ছি, যেটা আমার দেখা যাচ্ছে খুব একটা কাজে লাগছে না, ডিপোজিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে। এছাড়া অনেক সময় এটা আমি একটা একজনের ইন্টারভিউ করতে গিয়ে যেটা জেনেছি সেটা হচ্ছে, অনেক ডাক্তার বলেন যে পুরো যে একটা ফ্রুট সেটা পুরো চাবিয়ে খেয়ে ফেলাও বেটার রাদার দেন এটা ব্লেন্ড করে এটার জুস করে। সো এটার ফাইবার অংশটা নাকি বেশি উপযোগী থাকে। এছাড়া আমাদের ফুড নিয়ে আরো কথা আসবে নেক্সটে। এছাড়া আসছে স্টে হেলদি ওয়েট, স্টে অ্যাট এ হেলদি ওয়েট। আমাদের সব সময় নিজের, যেহেতু আমরা ফার্মেসির স্টুডেন্ট প্লাস যারা দেখছে, আমাদের সবাইকে একটা নির্দিষ্ট হেলদি ওয়েট এবং ওয়েটে থাকতে হবে। আমাদের হাইট অনুযায়ী একটা নির্দিষ্ট ওয়েট আছে। বিএমআই ক্যালকুলেটর আমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাব। আমাদের হাইট এবং ওয়েট দিলে সেখানে আমাদের বিএমআই চলে আসবে। তো আমরা সবসময় একটা হেলদি ওয়েট রাখার চেষ্টা করব, কখনো কম না কখনো বেশি না, একটা নির্দিষ্ট লেভেল। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সারসাইজ। অবশ্যই আমাদের প্রতি উইকে কিছু পরিমাণ এক্সারসাইজ করতে হবে রেগুলার বেসিসে, যেন আমাদের বডিতে এই ফ্যাট ডিপোজিট না করে বা এক্সট্রা ক্যালোরি না থেকে যায়। এবং এই এক্সারসাইজটা হবে একটু ভিগারাস এক্সারসাইজ। বলা হয় সাধারণত দৈনিক 30 মিনিট জোরে হাঁটা বা 30 মিনিট রানিং। অনেক ডাক্তাররা সাধারণত এভাবে বলে থাকে যে এক্সারসাইজটা এই লেভেলের হতে হবে, অ্যারোবিক এক্সারসাইজ, এবং এই লেভেলের হতে হবে যেন এক্সারসাইজ করার পরে কারোর সাথে কথা বলতে একটু সমস্যা হয়। যেমন আমরা অনেকক্ষণ এক্সারসাইজ করার পরে হাঁপিয়ে উঠি, ওই লেভেলের এক্সারসাইজ প্রতিদিন 30 মিনিট অ্যাটলিস্ট করা উচিত। এছাড়া ক্যালোরির পরিমাণ, আমাদের যে খাদ্যাভ্যাসে ক্যালোরির পরিমাণটা আমরা যেন বেশি না নিয়ে নিই সেটা দেখতে হবে। এছাড়া আরেকটি দিক হচ্ছে অ্যাভয়েড অ্যালকোহল ইনটেক করা যাবে। তাহলে আমরা কি কি ধরনের ফুড খেতে পারবো এই ফ্যাটি লিভার ডিজিজে, বা এই ফুড হ্যাবিটটা আমাদের ন্যাচারাল ফুড হ্যাবিট বা নর্মাল ফুড হ্যাবিটটা কি হওয়া উচিত। আমাদের ফুড হ্যাবিট গুলো সাধারণত এইরকম হওয়া উচিত, সাচেস এখানে আমরা দেখতে পাচ্ছি সি ফিশ দেখা যাচ্ছে, ক্যারট দেখা যাচ্ছে, অ্যাপেল দেখা যাচ্ছে, অ্যাভোকাডো দেখা যাচ্ছে, নাট দেখা যাচ্ছে। এবং আমাদের খাবারের একটা ম্যাক্সিমাম পোর্শন, আমাদের বর্তমান যে খাদ্যাভ্যাস আমরা দেখে থাকি সাধারণত শর্করার পরিমাণটি দেখা যাচ্ছে 60%, আর বাদ বাকি 40% আমরা এগুলো খাই। সো এটা একটু রিভার্স করতে হবে, আমরা 40% কার্বোহাইড্রেট নিব আর বাদ বাকিগুলো বা তার চেয়েও কম নেওয়ার চেষ্টা করলে আরো ভালো, এবং বাদ বাকিগুলো আমরা এই সালাদ বা সি ফুড বা সি ফিশ এগুলো দিয়ে খাওয়ার চেষ্টা করব। এখানে একটা জিনিস হচ্ছে ভেজিটেবল, ফ্রুট, অলিভ অয়েল, সি ফুড, এই জিনিসগুলো আমরা খেতে পারি। এছাড়া যে সাধারণত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ যেসব খাবার আছে আমরা সেগুলো খেতে পারি, ভিটামিন ই। এছাড়া মনোস্যাচুরেটেড ফ্যাট সাচেস আমাদের কিছু কিছু
গুরুত্বপূর্ণ ফ্যাটও ইনটেক করতে হতে হবে, যেমন অলিভ অয়েল, সাধারণত ভেজিটেটিভ সোর্স থেকে যেগুলো আসে। তো আমরা এই ধরনের খাবার খাবো, এটাই হচ্ছে আমাদের লিভারের জন্য ভালো, প্লাস আমাদের বডির জন্য ভালো, প্লাস আমাদের কোনো মেটাবলিক ডিজিজের থেকে প্রিভেনশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত বলা হয় নাট বা বাদামের যেসব তেল থাকে সেটা আমাদের লিভারের জন্য খুবই ভালো, ভিটামিন ই আছে। এই ধরনের খাবারগুলো আমাদের খাদ্যাভ্যাসে আমরা দিন দিন যোগ করব এবং শর্করার পরিমাণটা যতটা পারা যায় আমরা রিডিউস করার চেষ্টা করব। এবং অনেকে প্রশ্ন করে থাকে যে তাহলে কি অন্যান্য খাবার বা অন্যান্য ইয়ে যেগুলো সাধারণত আমরা জাঙ্ক ফুড হিসেবে খেয়ে থাকি সেগুলো খাবো না? অবশ্যই না, সেগুলো বেঁচে থাকার জন্য না খাওয়াই ভালো। আর যদি খেতেই হয় তবে সেটা যেন বার্ন হয়ে যায়, সেদিকেও যেন আমরা খেয়াল রাখি। তাহলে এখন আমরা একটু দেখি কোন কোন ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। এটাকে বলা হয় স্যাড ডায়েট। স্যাড ডায়েট বলতে স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট। এই জিনিসগুলো আমরা সাধারণত খুব মজা নিয়ে খেয়ে থাকি, সাচ এস চকলেট, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, কোক, এই ধরনের জিনিস। এছাড়া আমেরিকান ডায়েটের একটা কিছু অ্যালকোহলও থাকতে পারে। সো এই জিনিসগুলো, চিজ, রেড মিট, তারপর হচ্ছে সাচ এস রিফাইন্ড সুগার, তারপরে ওভারকুকড অর আন্ডারকুকড জিনিস, আন্ডারকুকড প্রোটিনস, এগুলো খাওয়া যাবে না। এই ধরনের ডায়েট থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, বা যেগুলো স্যাচুরেটেড ফ্যাট থাকে সেগুলো থেকে ফিরে আসতে হবে, কারণ সেগুলো আমাদের বডিতে ডিপোজিট করবে এবং সেটা ফ্যাটি লিভারের দিকে নিয়ে যাবে। এবং যদি ফ্যাটি লিভার থাকে তাহলে কোএক্সিস্ট করে, তাহলে সেটার কন্ডিশনকে আরো ওরসেনিং করবে। তো এই ফুডগুলো থেকে আমাদের একটু বিরত থাকতে হবে। হেলদি ওয়েট সম্পর্কে বলতে গেলে আমরা সাধারণত বডি মাস ইন্ডেক্স সম্পর্কে জানি। আমাদের বডির ওয়েটের সাথে হাইটের সাথে ওয়েটের একটা রেশিও করে আমরা বডি মাস ইন্ডেক্স করে থাকি। তো সাধারণত এই বিএমআইটা যদি 25-এর উপরে হয়ে যায় তাহলে সেটা ওভারওয়েট হয়ে যায়। তো আমরা এটা সবসময় 18 থেকে 24.9 এর মধ্যে রাখার চেষ্টা করব। 18.5 থেকে 24.9 এর মধ্যে রাখার চেষ্টা করব। তাহলে লাস্ট কথা আসে ট্রিটমেন্ট। এই ফ্যাটি লিভার ডিজিজের ট্রিটমেন্ট কি? ফ্যাটি লিভার ডিজিজের ট্রিটমেন্ট আসলে ড্রাগ ট্রিটমেন্ট এখনো এই মুহূর্ত পর্যন্ত আমার জানা নেই কোনো স্পেশাল ড্রাগ আছে কিনা। কারণ এটা সাধারণত তিনটা কোএক্সিস্টিং ফ্যাক্টরের কারণে এই ফ্যাটি লিভার ডিজিজ বা ফ্যাটি লিভার ডিজিজের সাথে কোএক্সিস্ট করতে পারে, যেমন টাইপ 2 ডায়াবেটিস, হাইপার কোলেস্টেরল বা যেটাকে ডিসলিপিডিমা বলছি, প্লাস ওভারওয়েট। সো এই ট্রিটমেন্টও ঠিক এদের অপোজিট গুলোকে বা এদেরকে ম্যানেজ করার মধ্যেই আসে। সাচ এস প্রথমে আসে লুজ ওয়েট। সাধারণত বলা হয় 5 থেকে 7% ওয়েট লুজ করলে মোটামুটি এই লিভার ফাংশনটি আগের জায়গায় চলে যেতে পারে। তো ওয়েট লসটাকে গুরুত্ব দেওয়া হয়। তবে এখানে একটা জিনিস বিবেচ্য থাকে যে অনেকে দেখা যায় খুব ড্রাস্টিক্যালি, খুব দ্রুত ওয়েটটা কমিয়ে ফেলার চেষ্টা করে, যেটা কখনোই কাম্য নয়। ঠিক আছে, 1 থেকে 2 পাউন্ড প্রতি উইকে, 1 থেকে 2 পাউন্ড খুব সম্ভবত, রাইট, প্রতি উইকে 1 থেকে 2 পাউন্ড ইজ ফাইন প্রতি উইকে। আচ্ছা, তারপর হচ্ছে লোয়ারিং কোলেস্টেরল, মেইনলি ট্রাইগ্লিসারাইড। এই জন্য কোলেস্টেরল লোয়ারিং কিছু ড্রাগ হয়তো নেওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শে, কোলেস্টেরল ম্যানেজমেন্ট করা, লোয়ারিং দ্য কোলেস্টেরল। এছাড়া ম্যানেজ দ্য ডায়াবেটিস। যদি ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস থাকে তবে সেই ডায়াবেটিসটা ম্যানেজ করতে হবে বা মেনটেন করতে হবে, তাহলেই দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভার ডিজিজটা কন্ট্রোলে থাকছে। এবং ইন সাম কেস ইট ক্যান রিভার্স অ্যাজ ওয়েল, এটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে বা ভালো হয়ে যেতে পারে। সো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এখনো এটার অ্যাডিকুয়েট কোনো ট্রিটমেন্ট আসেনি। তবে সাধারণত যদি ন্যাশ স্টেপে চলে যায়, অনেকে দেখা যাচ্ছে আমেরিকান একজন ডক্টর ইয়েতে বলেছিলেন যে উনি ভিটামিন ই সাপ্লিমেন্টস দিয়ে থাকেন। সো সেটা হয়তো আলাদা ইস্যু। তবে এখনো শুধু ফ্যাটি লিভার ডিজিজের উপর কোনো ড্রাগ আপাতত নেই। এই ছিল আমার আজকের প্রেজেন্টেশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে একটি বিষয় আমাদের মধ্যে তুলে ধরার জন্য।
এই আলোচনার মাধ্যমে আমরা ফ্যাটি লিভার ডিজিজ সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারলাম। এর ফলে আমরা নিজেরাও সচেতন হতে পারবো এবং অ্যাজ এ ফার্মাসিস্ট আমরা অন্যদেরও সচেতন করে একটি সুস্থ দেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। এরই মাধ্যমে আমাদের আজকের ওয়েবিনার সমাপ্ত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আবার দেখা হবে পরবর্তী টক অফ থার্সডে ওয়েবিনারে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জিনিয়া তারিন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তাহলে